আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অপরিহার্যতা দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু এই দলটির যে নেতৃত্ব, সেই জায়গাটি এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। যখন এই দলটি ক্ষমতায় ছিল ১৭ বছর ধরে, পুরো সময়টি রাজনীতির নেতৃত্ব বলতে শেখ হাসিনা। ডানে কেউ নেই, বামে কেউ নেই। তিনি যাকে যে পদ পদবি দিতেন, তিনি নেতা হয়ে যেতেন। এখন যারা নেতা হতেন তাদের হয়তো অনেকের দীর্ঘ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, কিন্তু একটি দলকে বিপদের দিনে কিংবা সুদিনে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার যে দৃঢ়তা, চারিত্রিক যোগ্যতা, এই বিষয়গুলো প্রায় সকলের মধ্যে ছিল না। আবার বলছে ছিল না। ফলে কি হলো, আওয়ামী লীগের যখন সুসময়, এই লোকগুলো পদ পদবি পেয়ে রাতারাতি তারা ধনী হওয়ার চেষ্টা করলো। কোথায় টাকা উপার্জন করা যায়, কোথায় ২ নম্বরি করা যায়, কি করে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, ডাজ নট ম্যাটার। সেটা কত অনৈতিক হোক আর সেটা কত অনিয়ম হোক, কিন্তু ১৭টা বছর ধরে দলকে সুসংগঠিত করা, বিপদের দিনে দলকে যেন সাপোর্ট দেয়া যায়, এইভাবে, মানে যাকে বলা হয় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, গুপ্ত সুপ্ত বিভিন্ন রকম সংগঠন যেটা জামাত করেছে, ঠিক এইরকম আসলে তাদের কোনো স্ট্রাকচার ছিল না। ধরুন, একজনকে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হলো, কাউকে চট্টগ্রাম, কাউকে সিলেট বা জেলা পর্যায়ে যাকে নেতা বানানো হলো, তার এই যে নিয়োগ, এর প্রায় ৯০% ক্ষেত্রে, মানে উপজেলা ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন, কমিটি বিক্রির অভিযোগ এটা প্রমাণিত ছিল। জেলা পর্যায়ের একটা ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি, এই পদগুলো কোটি কোটি টাকার বিনিময়ে এগুলো বিক্রি হতো। এর ফলে শেখ হাসিনা যাদেরকে নেতা বানিয়েছেন, তারা সবাই, কেউ লুটপাট করেছে জনগণের কাছ থেকে, আর কেউ লুটপাট করেছে অধীনস্থ নেতাকর্মীদের কাছ থেকে। আমি অনেক নেতাকে চিনি যাদের কোনো ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, কিন্তু ধানমন্ডি, গুলশান, বনানীতে ৩টে, ৪টে, ৫টা করে অ্যাপার্টমেন্ট, এবং এক একটা অ্যাপার্টমেন্টের দাম ১০ কোটি, ১৫ কোটি টাকার। তারা এখন সবাই পলাতক। তাদের বাড়িতে যখনই কোনো নেতা দেখা করতে যেতেন, অন্তত ৫০-৬০ হাজার টাকার মিষ্টি, ফল, ফ্রুটস এগুলো নিয়ে, তারপরে প্যাকেট ভর্তি টাকা নিয়ে এরপর তারা দেখা করতেন, এবং ৩ থেকে ৪ জন লোকের কাছ থেকে তারা টাকা নিতেন, হয়তো একজনকে তারা সুযোগটা দিতেন, এবং সেটা ওপেন টেন্ডারের মাধ্যমে। এবং কাউকে যে সুযোগটা তারা দিতেন, সেই দেওয়ার ফলে যিনি সুযোগ পেতেন তিনি তো লুটপাট করতেন, আর যাদেরকে সুযোগ দিতেন না কিন্তু টাকা নিয়েছেন, তাদের কারো টাকা ফেরত দেওয়া হয়েছে এরকম কোনো নজির নেই। এরাই মন্ত্রী হয়েছে, এরাই এমপি হয়েছে, এরাই দলের পদ পদবি পেয়েছে, এবং ১৭টি বছর ধরে এই যে দলের মধ্যে যে কান্না, সেই কান্না শেখ হাসিনার কর্ণকুহরে কখনো কেউ পৌঁছাতে পারেনি, বা তিনি সেই জিনিসগুলো শুনেছেন কিনা আমি বলতে পারবো না। তো এই অবস্থাতে আসলে ১৭ বছর দল চলছে, আর এই দলের বড় বড় মিছিল, মিটিং, এগুলোতে লোকের অভাব হয়নি, যেভাবে এখন বিএনপির কোনো মিছিল মিটিংয়ে লোকের অভাব হচ্ছে না। তো সেই রকম একটি পরিবেশ পরিস্থিতিতে আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব, সেটা আপনি জেলা পর্যায়ে ধরেন, উপজেলা পর্যায়ে ধরেন, ৫ জন করে, জেলা পর্যায়ে ১০ জন, উপজেলা পর্যায়ে ৫ জন, বিভাগীয় পর্যায়ে ২৫ জন, আর কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্তত ১,০০০ জন, অন্তত ১,০০০ জন ঢাকা মহানগরী এবং ৪টি বিভাগীয় মহানগরীতে। এই নেতৃবৃন্দগুলো যারা আছেন, অল আর কারাপ্টেড। তাদের দুর্নীতির ভারে মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এদের হাজারো সমস্যা আছে, তারা পালিয়ে আছে, কিন্তু তাদের অর্থনৈতিক সমস্যা নেই। এখন ক্যাশ ফ্লো নেই, জায়গা জমি বিক্রি করতে পারছে না, কিন্তু মোরালেস সবাই তারা ভালো আছে। যারা ইউরোপ আমেরিকাতে আছেন তারাও ভালো আছেন। ফলে এই দল আগামীতে দাঁড়াবে, আবার এই নেতৃত্বে তারা ফিরে আসবে, এরকম চিন্তা ভাবনা করার তাদের কোনো প্রয়োজন নেই। কোনো দৈবাৎ কারণে যদি আবার কখনো দল
ভালো অবস্থায় আসে, তাহলে এই যে মধুমাছি যেগুলো বিদেশে পালিয়ে গেছে, তারা এতটা সুসংগঠিত এখনো পর্যন্ত টিল নাও, এরা একটা লাভ দিয়ে হালুম করে এসে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে দলের সুসময়, এবং অতীতে যে অপকর্মগুলো হয়েছে তা আরও বহুগুণে সেই অপকর্ম হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন, এই যে এখন বিএনপি ক্ষমতায় আছে, 17 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে ছিল। এই 17 বছর আগে যে সমস্ত লোক ছিলেন তাদের একটা বিরাট অংশ আবার এই ক্ষমতায় পুনর্বাসিত হয়েছে। আর নতুন যারা পুনর্বাসিত হয়েছেন, বিদেশ থেকে আসছে, অন্য জায়গাতে আসছে, তাদের চেহারা, চরিত্র, আচার আচরণ প্রায় সব কিছুই সেই অতীতের 17 বছর আগের যে কারাপ্টেড গ্রুপটা ছিল তাদের মতন করেই। ফলে বিএনপি যে সকল নিবেদিত প্রাণ, তারা কিন্তু এই যে সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারছেন না এবং অনেকটা দূরে আছেন। ফলে এই সরকার সফলতা লাভ করবে সেটা যেমন সুদূর পরা হতো, আগামী দিনে বিএনপির পরিবর্তে যদি আওয়ামী লীগ আসে তাদের অবস্থাও একই অবস্থা হবে, যদি না আওয়ামী লীগ এই বিপদের দিনে নিজেদের অতীত থেকে এবং বিএনপির এই বর্তমান অবস্থা থেকে তারা সেই শিক্ষাটা লাভ না করে। খোলামেলাই বলি, রাজনীতির যে ক্ষমতা, রাজনীতির যে নেতৃত্বের যোগ্যতা, এটা খুব সহজে আসে না, নেতা সহজে পাওয়া যায় না। তো আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ গত 20 বছর ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারি যারা আছেন, সহজে তাদেরকে যে আউট করা যাবে তাও কিন্তু বাস্তব ভিত্তিক নয়, সম্ভব নয়। কিন্তু যে বিষয়গুলো দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আন্দাজ করতে হবে যে সাধারণ মানুষের কাছে, তারপর দলের যে নেতাকর্মীদের কাছে এই দুর্নীতি বা যে নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকটা রীতিমতো দগদগে ঘায়ের মতো, পচা দুর্গন্ধময় পুজোর মতো তারা দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং এই লোকদেরকে দিয়ে এই বিপদের দিনে হয়তো কোথাও আগুন লাগানো যাবে, কোথাও 2-4টে বোমা মারানো যাবে, অনার সৃষ্টি তৈরি করা যাবে, কিন্তু গণ আন্দোলন তৈরি করা, জনারণ্যে জনগণের যে ভিড় রয়েছে সেখানে আওয়ামী লীগের নাম বলে সেখানে উপস্থিত হওয়া, এইগুলো যারা পালিয়ে গেছেন বা এখন বাংলাদেশে যারা পালিয়ে আছেন তাদের পক্ষে কোনো দিন সম্ভব হবে না। এই বাস্তবতাটা বুঝতে হবে। 2 নম্বর হলো যে স্বপ্নের মধ্যে আওয়ামী লীগের লোকজন অনেকেই চিন্তা করছেন এই কালকে ভারত তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, পরশু দিন বর্তমান সরকার তারা পারবে না, তারা ফেল করবে এবং আওয়ামী লীগের জন্য একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং তারা হুশ করে বা টুস করে বা টুপ করে এসে ঢুকে পড়ে ক্ষমতার মসনদে বসে পড়বেন। পূর্বের চার যদি পশ্চিমে ওঠে, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগকে শুরু করতে হবে তারা একেবারে রুট থেকে, নতুন করে, মনে হবে যেন তাদের কিছু নেই, একেবারে নতুন করে সবকিছু তাদেরকে শুরু করতে হবে, যেভাবে সেই 1965-66 সনে তাদের শুরু করতে হয়েছিল, যেভাবে 76-77 সনে তাদের শুরু করতে হয়েছিল, যেভাবে 81-82 সনে তাদের শুরু করতে হয়েছিল, যেভাবে 1992-93 সনে তাদের শুরু করতে হয়েছিল, যেভাবে 2001-2 সনে তাদের শুরু করতে হয়েছিল, আবার যেভাবে 1/11 পরে তাদেরকে শুরু করতে হয়েছিল, একই কাজে তাদেরকে শুরু করতে হবে, কোনো বিকল্প নেই। বোঝার চেষ্টা করুন যে যখন 2001 সনে আওয়ামী লীগ পরাজিত হলো, ঠিক সেই সময়টাতে সমস্ত মধুমাছিগুলো দূরে সরে গিয়েছিল। আওয়ামী লীগের ইন্টেলেকচুয়াল লেভেলের যে সমস্ত লোকদেরকে আওয়ামী লীগ 2002 সনে এনেছিল দেশের মধ্যে, দেশের বাইরে থেকে, তাদের কারোর গায়েই কিন্তু দুর্নীতির আঁচ ছিল না। সবাই ছিল টকবকে মেধাবী বয়স্ক মানুষ, আমেরিকা থেকে আনা হয়েছিল বিভিন্ন জায়গাতে, এবং তাদেরকে দলের প্রয়োজনে যেভাবে কাজে লাগানো হয়েছিল তার ফলেই কিন্তু এই দলটি 2008 সনের নির্বাচনে যদি সমঝোতা নাও হতো তবু এই দলটি ভালো করত। বাস্তবতা হলো যে এই যে এইবার নির্বাচনে যে সমঝোতা হয়েছে, ঠিক 2008 সনের নির্বাচনে ওইরকম একটা সমঝোতার মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগ, কিন্তু সেই সমঝোতায় তাদের মারাত্মক ক্ষতি হয়েছিল। কিন্তু সেই সমঝোতা যদি না হতো, ঠিক 6 মাস পরে 111 সরকার নির্বাচন দিতে বাধ্য হতো। আওয়ামী লীগকে কারোর সঙ্গে কমিটেড হতে হতো না এবং মাথা উঁচু করে তারা
চলতে পারতো এবং কাউকে সেফ এক্সিট দিতে হতো না। ইতিহাসে বারবার শুধু মন্দ কাজগুলো ঘুরে ফিরে আসে। 2006 সনে যে ঘটনা ঘটেছে, 2007-এ যে ঘটনাগুলো ঘটেছে, 2024-25-এ এসে একই ঘটনা ঘটেছে। 2024-এর নির্বাচনে, 18-14 নির্বাচনে যা কিছু হয়েছে তার চেয়ে খুব বেশি ভালো কিছু হয়েছে 2026-এর নির্বাচনে। উই ডু নট থিঙ্ক সো। মন্দ কাজগুলো বাড়তেই থাকে। একটি রাজনৈতিক দল যখন সেই মন্দ কাজের বাইরে থেকে বের হতে পারে তখনই সে সফলতা অর্জন করতে পারে, নতুন একটা ইতিহাস তৈরি করতে পারে, আদারওয়াইজ নট। এখন দেশের বাইরে আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করছে, সেই প্রাণান্ত চেষ্টা করছে তাদেরকে নিয়ে যাদের জন্য আওয়ামী লীগের পতন হয়েছে। সেই প্রাণান্ত চেষ্টা করছে তাদেরকে নিয়ে যাদের ব্যাপারে নেতাকর্মীদের কোনো রকম, যাকে বলা হয়, বিশ্বাস নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধাবোধ নেই। সংগঠিত হওয়ার চেষ্টা করছে বা কথা বলার চেষ্টা করছে তাদেরকে নিয়ে যারা নৈতিক মনোবল হারিয়ে ফেলেছেন। বাংলাদেশে আসবেন, আগামীতে জনগণের মধ্যে কথা বলবেন, এই ইমেজটাই তাদের সম্ভব নয়। স্বয়ং বর্তমান প্রশাসন যদি 100 রকম সুযোগ সুবিধা দেয়, আওয়ামী লীগ অফিস খুলে তাদেরকে বসতে বলা হয়, তারা কলকাতা থেকে, দিল্লি থেকে, ইংল্যান্ড থেকে এসে আওয়ামী লীগ অফিসে বসবে, তালা খুলবে, এইরকম শক্তি নেই। এবং বাংলাদেশে যারা ধরেন মিছিল করছে, মিটিং করছে, এরা অনেকটা আবেগের বশবর্তী হয়ে করছে, না বুঝে করছে। যারা বুঝছেন দেশের রাজনৈতিক অবস্থা, জনগণের মন মানসিকতা, অনেক মানুষ আওয়ামী লীগকে স্মরণ করছেন, আওয়ামী লীগের কথা বলছেন মূলত বিএনপিকে রাগিয়ে দেওয়ার জন্য, অথবা অনেক মানুষ আওয়ামী লীগকে স্মরণ করছেন একেবারে অন্ধ ভালোবাসার কারণে। মাঝামাঝি বিচার করে, বিশ্লেষণ করে, বিবেক দিয়ে একেবারে বর্তমান যুগ, ইউনূসের যুগ, আওয়ামী লীগের যুগকে বিশ্লেষণ করে আওয়ামী লীগের যুগ এটা ভালো ছিল, এইভাবে কথা বলছেন আমি অন্তত পক্ষে কাউকে দেখছি না। তো এত কিছুর মধ্যেও কিন্তু এই যে গত 2 বছর চলে গেল আওয়ামী লীগ প্রবাসে, 2 বছরে যদি বলা হয় 2 বিন্দু, 2 পয়েন্ট অথবা 2 হাত সামনে এগিয়েছে আওয়ামী লীগ, নট লাইক দ্যাট। এই সময়টাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন হচ্ছে, আওয়ামী লীগ লোকজন খুব খুশি, জ্বলছে। কিন্তু এখানে যে বালিশ কাণ্ড ঘটেছে, দুর্নীতি, বিএনপি যেভাবে বলছে বা ইউনূস যেভাবে বলছে সেভাবে দুর্নীতি হয়নি, কিন্তু ওই প্রকল্পে যে দুর্নীতি হয়েছে এটা আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। তারপর পদ্মা সেতু, অন্যান্য বড় বড় যে প্রকল্পগুলোতে সীমাহীন দুর্নীতি হয়েছে, সীমাহীন দুর্নীতি হয়েছে, এবং সেটা নট লেস দ্যান 30-40%। এটা আওয়ামী লীগকে স্বীকার করতে হবে, গোপনে, প্রকাশ্যে স্বীকার করার দরকার নেই। কারা কারা এই কাজ করেছে, সেই টাকা কোথায়, কারাই সেই টাকাগুলো নিল, এগুলো আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। এরপর নিয়োগ বদলি থেকে শুরু করে যা কিছু এখন হচ্ছে তার শুরুটা তাদের মাধ্যমে হয়েছিল। যে গুম, যে খুন, সামরিক বাহিনীতে যে দলীয়করণ, এবং সামরিক বাহিনীর লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে একদম কর্নেল পর্যন্ত যে অসন্তুষ্ট একটা গোষ্ঠী ছিল, পুলিশে, সিভিল সার্ভিসে অসন্তুষ্ট গোষ্ঠী ছিল, তারা কিন্তু কেউ এখন আফসোস করছে না যে আওয়ামী লীগ নেই। নো ওয়ান, কেউ আফসোস করছে না। এটা আমরা বাংলাদেশে আছি, সবার সাথে এটা বুঝতে পারছি। আমাদের ইকোনমি খারাপ, সব কিছু খারাপ, সরকার প্রশাসন চালাতে পারছে না, সব কিছু ঠিক আছে, কিন্তু মানে এই যে প্রশাসনটা ভেঙে পড়েছে, অর্থনীতিটা ভেঙে পড়েছে, পুরো অর্থনৈতিক বিধি ব্যবস্থা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বের হয়ে গেছে, 5.5 লক্ষ কোটি টাকা শুধু খেলাপি ঋণ। এটা ইউনূস জামানাতে হয়নি, এটা বর্তমান জামানাতে হয়নি। এটা বুঝতে হবে আওয়ামী লীগের যারা লোকজন আছে। এর বাইরেও দেখা যাচ্ছে যে যারা এই সময়টিতে নেতৃত্বের জন্য সংগঠিত হচ্ছে দেশে দেশের বাইরে, অ্যাটলিস্ট এর মধ্যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের দলের জন্য কোনো শুভ ফল বয়ে আনছে না। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের খুব একজন সিনিয়র নেতা বলছিলেন 2টো কথা শেখ হাসিনাকে নিয়ে। তিনি যেটা বলছেন সেটা হলো যে শেখ হাসিনার বয়স হয়েছে, তিনি যদি কোনো কারণে মারা যান বিদেশে, কোনো অবস্থাতেই এই আওয়ামী লীগ টিকে থাকবে না, নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অর্থাৎ শেখ হাসিনার প্রয়োজনীয়তা রয়েছে কোন পর্যায়ে, 1। 2 নম্বরে আবার তিনি আরেকটা কথা বলছেন যে শেখ হাসিনা এবং অন্যান্য যারা স্বপ্ন দেখেন যে খুব দ্রুত তারা বাংলাদেশে ফিরে আসবেন, ওই নেতারই বক্তব্য, অনেক সিনিয়র একজন নেতা, পূবের চাঁদ পশ্চিমে গেল, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। তাহলে কি করতে হবে? সেটা হলো যে এই শেখ হাসিনাকে দিয়েই, বিকজ দলের যারা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন
সেই নেতাকর্মীরা শেখ হাসিনার বাইরে যাবেন না। শেখ হাসিনাকে তারা পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু বয়সের কারণে, অবস্থানের কারণে শেখ হাসিনা বাংলাদেশে এসে নেতৃত্ব নেবেন এটা যেমন সম্ভব নয়, আবার তিনি দীর্ঘকাল ধরে 10 বছর 20 বছর ধরে প্রবাসে বসে তারেক জিয়ার মতো নেতৃত্ব দিয়ে আবার একটা সুযোগে বাংলাদেশে আসবেন, সেটাও সময় থেকে অ্যালাউ করছে না। তাহলে কি করতে হবে? তাকে তার দলের মধ্যে, পরিবারের মধ্যে, আপনজনদের মধ্যে যারা এই দলকে সুসংগঠিত করতে পারবে তাদের মধ্যে থেকে নেতৃত্ব, মানে এখানে এই নেতৃত্বটা সিলেক্ট করতে হবে, মনোনীত করতে হবে। এখন সেটা পরিবারের ভিতর হতে পারে, পরিবারের বাইরে হতে পারে, কিন্তু যাদেরকে মানে উনি সিলেক্ট করবেন, অতীতে আপনি চিন্তা করেন তিনি জিল্লুর রহমান সাহেবকে সিলেক্ট করেছিলেন, অতীতে তিনি সৈয়দ আশরাফ সাহেবকে সিলেক্ট করেছিলেন। ইট ওয়াজ দ্য ব্রাইট সিলেকশন। অতীতে তিনি হাসান মাহমুদকে সামনে নিয়ে এসেছিলেন, ডক্টর হাসান মাহমুদ। এখন হাসান মাহমুদ এখন তিনি সামনে কাজ করতে পারবেন না, কিন্তু নিয়ে এসেছিলেন। ইট ওয়াজ এ ব্রাইট ডিসিশন 111-এর সময়টিতে। আবার ধরুন এটা হলো 111-এর সময়, আবার 2001 সনে তিনি যাদেরকে সামনে নিয়ে এসেছিলেন, ইট ওয়াজ দ্য ব্রাইট ডিসিশন। আবার তিনি একটা সময়টিতে সাবের হোসেন চৌধুরী, আখম জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান, জাহাঙ্গীর কবির নানক, তাদেরকে নিয়ে এসেছিলেন। ইট ওয়াজ এ ব্রাইট ডিসিশন। কিন্তু একাগারের সময় এই পুরো জিনিসগুলো ছিটকে পড়ে। আবার পরবর্তীতে ক্ষমতা আসার পরে অনেকে, একাগারের কারণে অনেকে ছিটকে পড়েন, আবার ক্ষমতায় আসার পরে অনেকে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে তারা নেতৃত্বের যে জিনিসগুলো হারিয়ে ফেলেন। শেখ হাসিনা এই দলের সবাইকে চিনেন এবং তার যাকে বলা হয় একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় কোনো শীর্ষ নেতা নেই। আমি আমার নিজের কথা দিয়ে বলি, নিজের কথাতে বলি, ওনার সঙ্গে আমার কোনো রকম পরিচয় ছিল না। উনি আমার নাম শুনছেন কিনা আমি তাও বলতে পারবো না যখন আমি মনোনয়ন পেলাম। তো আমি যে কাজটি করলাম, মানে উনার বাসায় কাজ করেন একেবারে পিয়ন পর্যায়ের একজন লোক দিয়ে আমি আমার বায়োডাটাটা ওনার কাছে পৌঁছে দিলাম। সামহাও আমার সৌভাগ্য যে উনি সেই বায়োডাটাটা পড়েছিলেন। বায়োডাটা পড়ার পরে আমার যে কর্মকাণ্ড, নির্বাচনী এলাকাতে আমার কর্মকাণ্ড, ওটা তিনি খোঁজ নিয়েছিলেন এবং দেখেছিলেন এবং উনি ওটা বিশ্বাস করেছিলেন। এবং ওটার ভিত্তিতে যখন তিনি আমাকে মনোনয়ন দিলেন, ওই দিনই আমার মানে কথা হলো। উনি আমাকে বললেন যে, রনি, তোমার বায়োডাটা আমি দেখেছি, ইউ আর এ ব্রিলিয়ান্ট, ইউ আর এ চ্যালেঞ্জিং বয়। মানে এই ব্রিলিয়ান্ট কথাটা হয়তো লেখা ছিল, কিন্তু আমি যে চ্যালেঞ্জিং, এটা আমি 2008 সন পর্যন্ত আমি নিজেকে চ্যালেঞ্জিং মনে করতাম না। আমার কাছে মনে হতো আমি একটা ভীরু, কাওয়ার্ড, কাপুরুষ। কিন্তু আমি যে চ্যালেঞ্জ নিতে পারি, এটা 2009 সন থেকে, মানে শেখ হাসিনার যে বক্তব্য দেওয়ার পরে আমি যে এমপি হলাম, এরপর থেকে আমার জীবনে যে চ্যালেঞ্জগুলো আসলো সেগুলো মোকাবেলা করতে গিয়ে আমি বুঝলাম, কিন্তু আমার নিজেকে আবিষ্কার করার ক্ষমতা ছিল না। শেখ হাসিনা আমাকে বলছিলেন, ইউ আর এ চ্যালেঞ্জিং বয়, ইংরেজিতে, যাও তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম। এবং আমি যে নির্বাচনী এলাকাতে ইলেকশন করেছি, এটা খুব সহজ বিষয় ছিল না। গত 40 বছর ধরে, অর্থাৎ 2009 থেকে তার আগের 40 বছর আমার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমা জাহাঙ্গীর হোসেন সাহেব, তিনি ওই এলাকাতে মানে এরকম একটা বলয় গড়ে তুলেছিলেন যে ওখানে তার একটা ধারণা ছিল শেখ হাসিনা স্বয়ং দাঁড়ালেও ক্ষমা জাহাঙ্গীরকে পরাজিত করতে পারবে না। সংগঠন, দল, সব কিছু তিনি সেইভাবে গড়ে তুলেছিলেন, ক্যাডার বাহিনী থেকে শুরু করে সব কিছু। অন্যদিকে বিএনপির যে প্রার্থী ছিলেন আমার মামা শ্বশুর, তিনিও গত 40 বছর ধরে ওখানে এতটা মাসেল পাওয়ার, অর্থ, মানে বিএনপির জনপ্রিয়তা আওয়ামী লীগের পর্যায়ে ওখানে ছিল না, কিন্তু মারামারি, কাটাকাটি, মাসেল পাওয়ারে শাহজাহান খাঁর সামনে দাঁড়ানোর মতো অবস্থা পটুয়াখালী জেলাতে কেউ ছিল না। দ্বিতীয়ত, ক্ষমা জাহাঙ্গীর সাহেব যখন এমপিও ছিলেন, মন্ত্রীও ছিলেন, ঠিক ওই সময়টা তো শাহজাহান খাঁর সামনে সরাসরি সামনে দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থা তার ছিল না। যেমন ধরেন ঢাকা শহরে সাবের হোসেন চৌধুরী খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় যখন সাবের হোসেন চৌধুরী মন্ত্রী, তখনও তার সঙ্গে ফাইট করার মতো অবস্থা তার ছিল না। এইরকম আর কি ক্ষমা জাহাঙ্গীর ভার্সেস শাহজাহান খান অবস্থা ছিল। ঠিক সেই জায়গাতে যখন মনোনয়ন দিয়ে আমাকে পাঠানো হলো, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। তো আমার জীবন, আমার যৌবন সব কিছু তছনছ হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহর মেহেরবাড়িতে আমি সেই চ্যালেঞ্জে জয়লাভ করেছিলাম। তা আমি এখন বলতে গেলে বৃদ্ধ, মানে আমার সেই
2008 সনের যে চ্যালেঞ্জিং বা 2001 সনে আমি যখন আওয়ামী লীগের মনোনয়নের জন্য প্রাণান্ত চেষ্টা করছিলাম, নির্বাচনী এলাকাতে কাজ করছিলাম, তো সেই কাজ করতে গিয়ে আমার যে মনোভাব ছিল, শক্তি ছিল, সেটা আমার এখন নেই। কিন্তু আমার সে 10 বছরের ছোট, 15 বছরের ছোট এরকম অনেক লোককে শেখ হাসিনা চিনেন, যেভাবে আমাকে তিনি চিনেছিলেন। আমার দুর্ভাগ্য, আমি কাজ করতে পারিনি। দলের হয়তো আমাকে রিক্রুট করতে পারে না, কিন্তু একটা স্বর্ণালী সময় ছিল, আমি বা আমার সঙ্গে যারা যারা ছিলেন আমরা সবাই কাজ করতে পারতাম। অন্তত 40 জন লোক আমরা একত্রে ছিলাম। তারা না, আমি, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু, এই যে যাদের বয়স মানে এই পর্যায়ে যে ভূমিমন্ত্রী জাভেদ ছিল, মানে যত অভিযোগ আসছে পরে, কিন্তু 2010, 11, 12 সনে এদের কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল না। নাজমা, ছেলে মেয়ে এদের মিলিয়ে মোটামুটি প্রায় 40 জন আমরা সংসদের ভিতরে বাইরে আর ছিলাম, যে এনামুল হক শামীম, মানে আমরা সবাই মানে এই টোটাল গ্রুপের মধ্যে সামহাও আই ওয়াজ অ্যাট্রাকটিভ, এই টোটাল অ্যামং দ্য ইয়াং গ্রুপ। এবং সেখানে আমি এই গ্রুপের মধ্যে সবচেয়ে সচ্ছল ছিলাম। জাভেদ, যেটা আছে ভূমিমন্ত্রী জাভেদ, তারা পূর্বপুরুষ, তার বাবা ধনী ছিল, কিন্তু ফার্স্ট জেনারেশনে ব্যবসা বাণিজ্য করে আসলে ওরকম চৌকুশ বিজনেসম্যান হিসেবে আমার যে একটা পরিচিতি ছিল সেই 1991 থেকে ব্যবসায়ী মহলে, ওটা অন্য কোনো এমপি বা এমপির ছেলেদের ছিল না, কারো ছিল না। তারা হয়তো অনেকে তাদের পৈতৃক একটা ব্যবস্থা ছিল, কিন্তু সামহাও এই জিনিসগুলো ওই সময়টাতে হয়নি। তো এরকম জাস্ট আমি আমার নিজেকে দিয়ে একটা উদাহরণ দিলাম। পরবর্তীতে ধরেন আমি বিএনপিতে চলে আসছি, এখনও বিএনপিতে আছি, কিন্তু দলের মধ্যে আমি চাই যে আওয়ামী লীগটা সংগঠিত হোক, বিএনপিটাও সুসংগঠিত হোক। এখন অনেক ক্ষেত্রে বিএনপি সমালোচনা করি, চাই যে বাংলাদেশের রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকুক, অরাজনৈতিক শক্তির হাতে না যাক। সেই দিক থেকে আওয়ামী লীগের এখন যে রাজনীতির তোড়জোড়, যে দুর্গন্ধ, যে আবর্জনা, যে পচে যাওয়া নেতৃত্ব আওয়ামী লীগকে ডুবিয়েছে। হঠাৎ করে এক একজন দেখা গেল জয়ের বন্ধু। কে এই লোককে? জয়ের সাথে তার খুব খাতির। কেউ জয়েরকে মামা ডাকে, কেউ জয়কে ভাই ডাকে, মানে কেউ জয়ের মানে গলায় হাত দিয়ে কোলাকুলি করে বিশ্বাস করেন। আমি ছাত্রলীগের সঙ্গে একেবারে আমার স্কুল জীবন থেকে জড়িত। আমি খুব নেতা ছিলাম না, কিন্তু ঢাকা কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা কারা ছাত্রলীগ করতো, ঢাকা মহানগরে কারা কারা ছাত্রলীগ করতো, আমি তো সেই শাওন সম্পর্কে বলতে পারবো না। এরা জীবন দিয়ে দিছে ছাত্রলীগের জন্য। কিন্তু এমন অনেক লোক এসে হঠাৎ করে জয়ের বন্ধু হয়ে গেল, শেখ হাসিনার খুব কাছাকাছি চলে গেল, ইনক্লুডিং দীপুমণি, ডক্টর দীপুমণি। তো এই মানুষগুলো দলকে যে পর্যায়ে নিয়ে গেছে, ঠিক সেই ভুলটি এখন এই বিপদের সময়, মানে যারা যারা পচে গেছে সেই পচা মাল দিয়ে আর হবে না। নতুন একটা সেট লাগবে, নতুন একটা গ্রুপ লাগবে। সেই গ্রুপটি শেখ হাসিনার দ্বারাই রিক্রুটেড হতে হবে, যতদিন তিনি সুস্থ আছেন, সবল আছেন। আর শেখ হাসিনা যদি এই রিক্রুটমেন্টগুলো করতে না পারেন, লিখে রাখেন, এই আওয়ামী লীগ থাকবে না। এই আওয়ামী লীগের মানে এটার অবস্থা ভাসানীর ন্যাপের মতো হবে, এটার অবস্থা মুসলিম লীগের মতো হবে। এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ওই যে চ্যালেঞ্জিং বয়, ওই যে যোগ্যতম যে লোকজনগুলো আছেন, যারা শেখ হাসিনার সঙ্গে 111-এর সময় বেইমানি করেছেন, হবে না তাদের দ্বারা। যারা 2001 সন থেকে তার সাথে বেইমানি করেছেন, হবে না। যারা 2009 থেকে শেখ হাসিনার পদ পদবি নিয়ে দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, নেতাকর্মীদের মন ভেঙে দিয়েছেন, অর্থবিত্ত কামিয়েছেন, হবে না তাদের দ্বারা। তাহলে এরা তো বিপুল সংখ্যায়, মোর দ্যান 2000 শীর্ষ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, যাদেরকে বাদ দিতে হবে। তাহলে চ্যালেঞ্জিং কে আছে? এটা শেখ হাসিনা জানেন। এই দলের মধ্যে শেখ হাসিনা ছাড়া এটা আর কেউ জানেন না। অন্যদিকে মানে এই বিষয়ে কেউ পরামর্শ দিতে পারবে না, ইভেন ওবায়দুল কাদের সাহেবও না, অন্য কেউ না। মানে তাদের মনের উপর একটা পর্দা পড়ে গিয়েছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন। আমি শীর্ষ নেতৃবৃন্দ ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে সবার সঙ্গে চলেছি। এরা সবসময় একটা ভয়ে থাকতেন, কিন্তু তুলনামূলকভাবে তারাও কিন্তু দলকে চিনেন। ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা আছেন অনেকেই দলকে চেনেন, কিন্তু তারা জিজ্ঞাসা করলে যদি বলা হয়, শেখ হাসিনা যদি জিজ্ঞাসা করেন অমুককে, তার নেতিবাচক বলো ইতিবাচক বলো, তাহলে হয়তো তারা বলতে পারবেন। কিন্তু যদি তাদেরকে সিলেকশন করতে দেওয়া হয়, এটা হবে না। শেখ হাসিনাকে আস্তে করে সিলেকশন করতে হবে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, উপজেলা পর্যায়ের কমিটিগুলো পর্যন্ত এই মুহূর্তে তাকে রিনোভেট করতে হবে গোপনে গোপনে। আদারওয়াইজ এটা হবে না, কোনোদিন হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।